গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিহত, আহত অন্তত ৩৫ জন, হাসপাতালে ভর্তি। তার মধ্যে গাড়ি ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে। শব্দ হইতেছে আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে। নির্বাচন যত দেরিতে হবে ততই বাড়বে ষড়যন্ত্র। চুয়াডাঙ্গার বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি বললেন তারেক রহমান, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যই ভোট প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। বরিশালের ৭৯ জনের পরিবারকে সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। চিকিৎসার অভাবে দুর্বিষহ জীবন, মাগুরা ও মুন্সিগঞ্জের ৩ আহতের। এখন ধরতে গেলে আমার ফ্যামিলি আমি একটা বোঝা হয়ে গেছি, যেটা এই উন্নত চিকিৎসার জন্য তার কোনো অ্যাবিলিটি বা কোনো পরিস্থিতি নেই। আমার এখন সংক্রান্ত চালানোর মতন কোনো ক্যাপাসিটি নেই। এখন আমাদের ওর সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য কোনো অ্যাবিলিটি নাই। কুমিল্লায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হলেও উঠছে বিল, আদালতের নির্দেশও মানছে না বিজিডিসিএল। অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ। যশোরে একই ব্যক্তি ২ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রশাসনের তদন্ত কমিটি গঠন। অভিযুক্ত জাহিদুল সাময়িক বরখাস্ত। নিয়ম আছে, নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী যদি তিনি চালাতে পারেন তাহলে সেটা সেই অনুযায়ী চলবে, আর যদি চালাতে না পারেন তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। হেমন্তের বিদায় বেলায় গ্রাম থেকে শহরে শীতের আগমনী, পাতা ঝরিয়ে স্বাগত জানাতে ব্যস্ত প্রকৃতি। খেজুরের রস সংগ্রহ ও পিঠা পুলির প্রস্তুতি। কষ্ট করছে না, যে এটা দানটা তুললে একটা শরীরে একটা শান্তি হয়, মনে একটা আবেগ হয়। ছোট ছিলাম ওই সময় শীতটা ছিল, মনে করেন কুয়াশা পড়তো প্রচন্ড, মনে করেন নানি বাড়িতে যেতাম বেড়াতে, পিঠা পুলিও খাইতাম। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন ৩ জন, আহত অন্তত ৩৫ জন, কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহতরা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থী। এ ঘটনায় আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শ্রীপুরের টেলিহাটির মাটির মায়া রিসোর্টে আইইউটির শিক্ষার্থীদের পিকনিক। গ্রাম্য এলাকার সরু পথ ধরে চলছিল বিআরটিসির দোতলা অন্তত 7টি বাস। উদয়খালী এলাকায় ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যায় একটি বাস। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে আগুনও ধরে যায় গাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিক্ষার্থী মোজাম্মেল হোসেন, আহত হয় অন্তত 35 জন। তার মধ্যে গাড়ি ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। মানে স্যার শব্দ হইতেছে আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে, আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটা পড়তেছে আর ধোঁয়া উঠতেছে। আহতদের মধ্যে গুরুতরদের দ্রুত নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম নামে আরও 2 শিক্ষার্থী। আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড। তারপরে আমাদের হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিজ আলম, তার বয়স 22 বছর। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। পার্টিকুলার ডিপার্টমেন্ট যারা আয়োজন করেছে তারা কেন ডাবল ডেকার নিল, এখন ওইটার পারমিশন নাই সেটাও আমার জানা নেই সত্যিকার অর্থে। কারণ প্রত্যেক বছরই দেখা যায়, আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্ন রিসোর্টে এটা তো ভালো জানবে বিআরটিসি যারা বাস ভাড়া দেয়। বিদ্যুৎস্পৃষ্টে আহত ও নিহত সবাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা ও বাস্তবায়ন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেন, কেউ কেউ আছেন যারা নির্বাচন চায় না। রুবেল হাসানের ক্যামেরায় চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদকে সঙ্গে নিয়ে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের। দীর্ঘদিন প্রকাশ্যে এমন কাউন্সিল করার সুযোগ হয়নি বিএনপির। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক এই সম্মেলন। শহরে যেমন সাজ রব, ঠিক তেমনি ব্যাপক উৎসাহ আর আগ্রহ ছিল আমন্ত্রিত প্রায় 3000 কাউন্সিলর ডেলিগেট সহ জেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে। কাউন্সিলের উদ্বোধক হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের আগে নির্বাচন নয় বলে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু সংস্কার বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। প্রান্তের এই জেলার গুরুত্বপূর্ণ কাউন্সিলের প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব তাহলেই একমাত্র সম্ভব। তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্র থেকে দেশকে নিরাপদ রাখতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশের সমস্যাকে ধীরে ধীরে সমাধান করতে পারে। স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পতনের পর বিএনপিকে নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীলভাবে নিজেদের গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। বিএনপির 3 অঙ্গ সংগঠনের দেশজুড়ে যৌথ সম্মেলন কিংবা দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অথবা চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই কাউন্সিলের মতো কাউন্সিল বিএনপিকে আধুনিক এবং যুগোপযোগী হিসেবেই পরিচিত করবে এমন প্রত্যাশা দলটি। সে সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনকে ইতিবাচক হিসেবেও দেখছেন সকলে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এতে সারা দেশের পাশাপাশি পটুয়াখালীতেও অরাজকতা তৈরি হয়। এখন পটুয়াখালীতে সম্মিলিতভাবে শান্তির শহর বানিয়ে রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা। জনসভায় জেলা বিএনপি সদস্য ও সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের ৭৯ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তার ৫ লাখ টাকার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জানানো হয়, পর্যায়ক্রমে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। অনুষ্ঠানের শুরুতেই বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খোঁজ খবর নেন পরিবারের সদস্যদের, প্রতিশ্রুতি দেন হত্যাকারীদের বিচার নিশ্চিতের। তার পরিবারে 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকু কাঁপে নাই? এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না।
তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। বক্তারা বলেন, শহীদ পরিবার ও আহতদের নিয়ে গড়ে তোলা হবে ভবিষ্যৎ বাংলাদেশ। সনদের আওতায় আসবে শহীদরা, ব্যবস্থা করা হবে মাসিক সম্মানীর। যারা শহীদ পরিবার আছে এবং যারা আহত আছেন তারাই আমাদের সবচাইতে বড় শক্তি এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। জুলাই গণ অভ্যুত্থানে যারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তান, আমার বুকটা খালি হয়ে গেছে, আমি ঘুমাইতে পারি না, আমার চোখ বালিশ ভিজে যায়। 15 ব্যাগ বেলার দিয়েও আমার ছেলেকে বাঁচানো যায় না ঢাকা মেডিকেল। আমার একটাই ছেলে, কিন্তু আমরা চাই এই খুনিদের বিচার। আমি যতটুকু দেখেছি সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিক এই বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সমাধান করার জন্য। তারপরও যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না, সেক্ষেত্রে অবশ্যই আমরা এটার দাবি জানাচ্ছি দ্রুত এটার বিচার ব্যবস্থা প্রক্রিয়া কমপ্লিট করার জন্য। বরিশাল বিভাগের 6 জেলার 79 শহীদ পরিবারের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। পর্যায়ক্রমে সবার হাতেই অনুদানের চেক পৌঁছে দেয়া হবে। ফাউন্ডেশনের তথ্য মতে এই বিভাগের শহীদ হয়েছেন 134 জন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। 3 মাসেরও বেশি সময় পেরিয়েছে জুলাই বিপ্লবের। এরই মধ্যে দেশের নানা ক্ষেত্রে বইতে শুরু করেছে পরিবর্তনের সুবাতাস। তবে এখনও সুচিকিৎসার অভাবে দুঃসহ কষ্টে দিন কাটাচ্ছেন আন্দোলনে আহত অনেকে। কেউ কেউ সরকারি সহায়তা পেলেও বেশিরভাগই লোকচক্ষুর আড়ালে। আবারও সুস্থ জীবনে ফিরতে সরকারি সহায়তা চান তারা। মাগুরা সদরের মালিগ্রাম এলাকার দিনমজুর মনিরুল ইসলাম ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন তিনি। শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি চোখেও লাগে বুলেটের আঘাত। এরপরই মনিরুলের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। হসপিটাল কর্তৃপক্ষ বলেছে যে উন্নত মানের চিকিৎসা লাগবে। উন্নত মানের চিকিৎসার জন্য তো আমার কাছে কোনো অর্থ নাই। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মনিরুল। আহত হবার পর থেকেই মানবেতর দিন কাটছে তাদের। 3 বেলার খাবার জগতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে উন্নত চিকিৎসা তো দূরের কথা। মনিরা চেষ্টা করেছি, এখন আমার মনিরা চেষ্টা করতে পারতেছি না, কিন্তু আমার এখন সংসার চালানোর মতন কোনো ক্যাপাসিটি নেই। এই উন্নত চিকিৎসার জন্য তার কোনো অ্যাবিলিটি বা কোনো পরিস্থিতি নেই। একই পরিস্থিতির শিকার জেলার পারনান্দোয়ালি গ্রামের দিনমজুর আলামিন হোসেনের। ছাত্র জনতার আন্দোলনে খাওয়া একটি গুলি এখনো রয়ে গেছে শরীরে। আমি যে থাই গ্লাসের কাজ করি আমার ফ্যামিলির, এখন ধরতে গেলে আমার ফ্যামিলি আমি একটা বোঝা হয়ে গেছি, যেটা এখন আমি আমার কাজ শুরু করতে পারিনি। আমি 4 আগস্টে পরে পর্যন্ত আমি বসায় আছি। চিকিৎসকরা বলছেন আলামিনের শরীরের ভেতর থাকা গুলি অপসারণ অনেকটাই কঠিন। উন্নত চিকিৎসায় সরকারের সহায়তা চান পরিবারের সদস্যরা। চিকিৎসা করা হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের সামর্থ্য অনুযায়ী করছি। এখন আমাদের ওর সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য কোনো অ্যাবিলিটি নাই। এখন ওর যদি সরকার যদি একটু দেখে ওরে। মুন্সিগঞ্জের 70ঊর্ধ্ব আয়েশা বেগমের অবস্থা আরও করুণ। ভিক্ষাবৃত্তির মাধ্যমেই দিন পার করেন স্বামী সন্তানহীন আয়েশা। পেটের দায় বের হয়েছিলেন, তবে বাড়ি ফেরেন গুলিবিদ্ধ হয়ে। 3 মাস ধরে বাম পায়ের গুলি নিয়েই কষ্টে জীবনযাপন করছেন তিনি। সরকারি সহায়তায় জুলাই বিপ্লবে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার দাবি সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নওগাঁয় গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভা করেছে জেলা প্রশাসন। সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে স্মরণ সভার আয়োজন করা হয়। প্রথমেই ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন বক্তারা। বলেন, আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়ে দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। দ্রুত তাদের সুষ্ঠু বিচার সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। স্মরণ সভায় সিভিল সার্জন নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। কুমিল্লার মুরাদনগরে 4 বছর আগে সংযোগ বিচ্ছিন্ন করা অনেক আবাসিক গ্রাহকের নামে গ্যাসের বিল উঠছে এখনো। প্রশ্ন উঠেছে, সংযোগ যদি অবৈধই হয় তবে এখনো বিল করা হচ্ছে কেন? ভুক্তভোগীরা উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত 1 মাসের মধ্যে গ্রাহকদের পুনরায় সংযোগ দেওয়ার নির্দেশ দেন। এরপর আপিল করে বিজিডিসিএল।
অভিযোগ, অসাধু কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করায় বিষয়টি নিষ্পত্তি হয়নি এখনো। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরী অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন আজ। কুমিল্লার মুরাদনগরের সুবিলারচর গ্রামের আলম মিয়া, তার দাবি 2015 সালে সব প্রক্রিয়া মেনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বা বিজিডিসিএল থেকে বাড়িতে গ্যাস সংযোগ নেন। 5 বছর পর অবৈধ বলে সেই সংযোগ আবার বিচ্ছিন্ন করা হয়। যমুনার অনুসন্ধানে দেখা যায় সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আলম মিয়ার নামে বিল উঠছে এখনো, বকেয়া লাখ টাকার উপরে। একই অবস্থা বজলুর রহমান, সুভাষচন্দ্র সাহা, নারায়ণচন্দ্র সাহা সহ আরও অনেকের। তাদের প্রশ্ন, সংযোগ যদি অবৈধই হয় তবে বিচ্ছিন্ন করার পরও বিল উঠছে কেন? আমি এই বস্তু কিন্তু জানি না, আর 1 লাখ টাকা কি লেগে দেন ওই বইটাও আমি জানি না। 70 থেকে 75 হাজার টাকা নিল লাইনটার জন্য, কিছু কিছু বিল রাখছে, কিছু কিছু বিল রাখে নাই। বইও আমার কাছে আসছিল একটা, আমরা জানাই না যে বিল যে উঠতেছে, আমরা জানিও না, কোনো বছরও পাইনি, আমরা কোনো বাজেটও জমা দেয় নাই। সংযোগ বিচ্ছিন্নের পর বিজিডিসিএল কর্তৃপক্ষের সাথে বহু দেন দরবার করেও সমাধান না মেলায় 2022 সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন গ্রাহকরা। 2023 সালে আদালত আদেশ দেন 1 মাসের মধ্যে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার। এরপর আপিল করে বিজিডিসিএল। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু কর্মকর্তারা ফেঁসে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃত কালক্ষেপণের কারণে বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। কোন অফিসার সক্রান্ত হয়ে তারা ফাঁসিয়া যাইব বিদায়, মনে হয় তারা এই কামটা করে দেয়া গেছে। 1-150 লোকের কাগজপত্র সংগ্রহ করে ওদের পক্ষে আমি রিট করি হাইকোর্টে। হাইকোর্ট কাগজপত্রগুলা সে পর্যালোচনা করলো, যাচাই বাছাই করলো, করার পর দেখলো যে না কাগজপত্রগুলো সত্য, লাইনটা 30 দিনের মধ্যে সংযোগ দেওয়া হোক দিয়া বাখরাবাদকে অর্ডার দিয়ে দিল হাইকোর্ট থেকে। বিজিডিসিএল এর বর্তমান বিল ব্যবস্থাপক গোলাম হায়দার চৌধুরী জানান, বৈধ সংযোগের সকল নথি পেয়েই বিল বই ইস্যু করা হয়েছিল। তদন্ত কমিটি হওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি জানতে পারেন তিনি। আমরা শতভাগ বৈধ জেনেই একেবারে স্বতঃস্ফূর্তভাবেই বৈধ জেনে কাজ করছি, এখানে আমাদের কোনো সন্দেহ অবকাশ কিছুই ছিল না। মুরাদনগরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে 2015 সালে জেলা প্রশাসককে চিঠি দেয় বিজিডিসিএল। অথচ সংযোগ বিচ্ছিন্ন করা হয় 2020 সালে গিয়ে। সংযোগ যদি অবৈধই হয় তবে 5 বছর সচল থাকলো কেন? সদুত্তর মিলেনি বিজিডিসিএল কর্তৃপক্ষের কাছে। ব্যবস্থাপনা পরিচালক বলছেন, সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের পরবর্তীতে বিল করার বিষয়টি খতিয়ে দেখবেন। আদালতের বিষয়টিও নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। আর বর্তমান জেলা প্রশাসক বলছেন, গুরুত্ব বিবেচনায় যে কোনো সময় ম্যাজিস্ট্রেট দিতে প্রস্তুত তারা। এটা যদি দায়িত্ব বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের, যে তারা আমাদের কাছে আসবে, পুলিশ আছে বা এনফোর্সিং এজেন্সি আছে, তাদেরকে নিয়ে তারা যাবে। সো 5 বছরের বিষয়টা আমি বলতে পারছি না যে কেন 5 বছর লাগবে, লাগার কথা না। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই জিনিসগুলো কেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডিসপোজ করে দেবো, এটা আমার প্রিন্সিপাল। যতটুকু বুঝবো, যা কিছু জানবো, তাড়াতাড়ি কাস্টমারকে হয়রানি সেটা কমানো প্রয়োজন। যমুনার অনুসন্ধানে ধরা পড়ে এসব সংযোগ অনুমোদন, উচ্ছেদ এবং উচ্ছেদ পরবর্তী তদন্ত কমিটি সবখানেই অনিয়মে ভরা। এখন প্রশ্ন হলো, এসব বকেয়া বিলের দায় কার? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের নামে ভাঙচুরের দায়ে আরও একটি মামলা হয়েছে। গতরাতে উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এই মামলা করেন। এতে শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের আরও 53 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করা হয় 150 জনকে। এর আগে গত বৃহস্পতিবার কাঁঠালিয়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এক ব্যক্তি 2 শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এর মধ্যে একটি এমপিওভুক্ত আর একটি বেসরকারি। 2টি প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন তুলতেন জাহিদুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় এমন অনিয়ম করেছেন তিনি। এরই মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন, আরেকটি থেকে সরে গেছেন স্বেচ্ছায়। শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ 2003 সাল থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাহিদুল ইসলাম।
তার 1.5 কিলোমিটার দূরেই ধর্মতলাতে অবস্থিত মডেল পলিটেকনিক ইনস্টিটিউট। অবাক করা তথ্য, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নাম সেই জাহিদুল ইসলামের। নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তির একসাথে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হওয়ার সুযোগ নেই। প্রশ্ন হলো, তাহলে কিভাবে বছরের পর বছর ধরে চলে আসছিল এই অনিয়ম? স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়াতেই এই ভেলকি দেখিয়েছেন জাহিদুল। অন্য এক জায়গায় প্রিন্সিপাল হিসেবে আসেন, আর এখানে তো আসেন, তো নিয়মিত এখানে আসেন না থাকলে প্রতিষ্ঠান যেভাবে চলে সেভাবে চলে, এটা তো সমস্যা হয়। জয়েন না করে 9 বছর ধরে উনি বেতন উত্তোলন করেছে আমাদের যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে। স্বজনপ্রীতির মাধ্যমে স্ত্রী, বোন, দুলাভাইকে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন জাহিদুল। বরাদ্দের টাকাও 9/6 অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে প্রিন্সিপাল, তাকে তো আমি চার্জ করতে পারি না, ঠিক আছে? আর্থিক বিষয়গুলো সে আমাদের সাথে কখনোই শেয়ার করতেন না। দুইবারই মূলত ওনার নিকটতম আত্মীয়রাই সভাপতি, বাকি কোনো সাধারণ লোক কখনোই কমিটির সদস্যই আসেন না। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ। তার দাবি, মডেল পলিটেকনিক পারিবারিক প্রতিষ্ঠান হওয়ায় পরিচালনা করেছেন তিনি। আমরা বোন ভগ্নিপতি ভাইরা মিলে ওটার আমি পরিচালক হিসাবে আমি দায়িত্ব পালন করি। ওটার অধ্যক্ষ, ওদের আরো পরিচালক আছে ভাই। প্রিন্সিপাল উপস্থিতি তার খাতা দেখেন, আপনি তো আমার তার 10 জনের কথা কেন বিশ্বাস করবেন? ষড়যন্ত্র যখন হয় তখন সবখান থেকেই হয়। এরই মধ্যে টেকনিক্যাল কলেজ থেকে জাহিদুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। নিয়ম আছে, নীতিমালা আছে। নীতিমালা অনুযায়ী যদি তিনি চালাতে পারেন তাহলে সেটা সেই অনুযায়ী চলবে, আর যদি চালাতে না পারেন তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ঘটনা জানাজানির পর সপ্তাহ খানেক আগে মডেল পলিটেকনিক থেকেও সরে যান জাহিদুল। সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্যজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নদীগর্ভে বিলীন হয়েছে স্কুল ভবন, তাই 1 মাস ধরে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। ভোরের কুয়াশা আর দুপুরে তপ্ত রোদে অসহনীয় কষ্টে ক্লাস করছে শরীয়তপুর পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত নতুন বিদ্যালয় ভবন নির্মাণের দাবি বিদ্যালয় সংশ্লিষ্ট ও অভিভাবকদের। প্রমত্তা পদ্মার বুকে হারিয়েছে প্রিয় স্কুল, তবুও দমে যায়নি ক্ষুদে শিক্ষার্থীরা। খোলা আকাশের নিচেই চালিয়ে যাচ্ছে পাঠ কার্যক্রম। শরীয়তপুরের জাজিরা উপজেলার 52 নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1970 সালে স্থাপিত ছবির মতো সুন্দর স্কুলটি 5 অক্টোবর নিশ্চিহ্ন হয়ে যায় নদীগর্ভে। এরপর 20 অক্টোবর পদ্মা সেতুর অধিগ্রহণ করা সরকারি জমিতে আবারও শুরু হয় বিদ্যালয়ের কার্যক্রম, তবে তা স্থানীয় এক মাদ্রাসার টিনের রান্নাঘরের সামনে। এছাড়া বর্তমানে স্কুলটি নদীর অন্য পারে হওয়ায় যাতায়াতেও ভোগান্তি পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। আগে ওই পারে ছিল নদীর ওই পারে, এখন স্কুল নদীতে ভাঙছে, এই পারে আনছে, এখন স্কুল উঠানো হয় নাই। আমাদের এইখানেই পড়ে, আমাদের রোদ্রের মধ্যে পড়তে অনেক কষ্ট হয়। স্কুলটা নদীতে ভেঙে গেছে, আগে কাছে ছিল, এখন আসতে অনেক কষ্ট হয়। প্রতিদিন ট্রলার দিয়ে আসতে হয়। ট্রলারে সবসময় আমরা পাই না, আমাদের আসতে যাইতে কষ্ট হয়, যান চলাও কষ্ট হয়। আলাদা শ্রেণীকক্ষ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান, সেই সাথে দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যাও। শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত বিদ্যালয় ভবন নির্মাণের তাগিদ অভিভাবকদের। খোলা আকাশের নিচে রোদ্রে থাকে, আবার আমরাও অনেক সময় আমাদের রোদ বৃষ্টি এগুলো ফেস করতে হয়, তো এই ক্লাসগুলো করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ছেলেমেয়েদের নিয়ে আমাদের বিদ্যালয় পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদি স্কুলটা তাড়াতাড়ি হয় তাহলে আমাকে পোলাপানগুলা মানুষ হইব, কি লেখাপড়া ভালো হইব। স্কুলটা যদি দ্রুত উঠতো তাহলে পড়ালেখাটা অনেক সৌন্দর্য হইতো। শিক্ষা কর্মকর্তা জানান, এরই মধ্যে স্কুল ভবনের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। শিগগিরই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেন তিনি। এই বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন নিয়ে আমরা সেটা আমাদের পরিচালক পরিকল্পনা এবং উন্নয়ন এখানে আমরা গত 21-10 তারিখে পাঠিয়ে দিয়েছি বরাদ্দের জন্য। যদি বরাদ্দ আসে তাহলে সেখানে আমাদের টিন শেড ঘর নির্মাণ করা হবে। শরীয়তপুরে গত 7 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে 13টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।
দিনাজপুরের বিরামপুরে ধানক্ষেত থেকে এক সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানান, শুক্রবার বৃষ্ণি পাহান ধান কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সকালে ময়নামোড় এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ভোরের কুয়াশার ফাঁকে নরম সোনালি রোদের খেলা, গোধূলি বেলায় মৃদু মন্দ হাওয়া, পায়ের পাতায় শিশির বিন্দুর স্পর্শ। হ্যাঁ প্রিয় দর্শক, কড়া নাড়ছে শীতপুরি। গ্রাম বাংলার চিরচেনা পথে কিংবা শহরের অলিগলি বা চিলেকোঠায় পঞ্জিকায় হেমন্তের বিদায় বেলা নগরের ব্যস্ত মানুষগুলো মনের খেয়ালে অনুভব করুক বা না করুক, পাতা ঝরা দিনের উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে। তানভীর মিজানের ছবিতে শীতানুভূতির আমন্ত্রণ কাব্য জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। আজ গল্প হবে শীত রাজত্বের, আর সেই রাজত্ব বরণে ক্ষণস্থায়ী নবান্নের রঙিন উপস্থিতি। হিমেল ভরে সদা সজাগ কুয়াশার পাহারা, মনে হবে যেন পুরো রাজ্য জড়িয়ে রেখেছে তার মায়ার আঁচলে। খানিক বাদে মায়ার আঁচল ভেদ করে ছড়িয়ে পড়ে সূর্যের উষ্ণ জাগরণ স্বর্ণালী বেশে শীতের শুভ সকালে। কুয়াশার চাদর ভেঙে মা মাটির পরাণের জমিনে কৃষক, আড়মোড়া ভেঙে কুয়াশার আঁচল সরিয়ে শীত রাজত্বে চলে জীবিকার আয়োজন। তবে রাজ্যের ছেলেবুড়ো নরনারীর উপলব্ধি শীতের সাথে বাড়ছে তাদের দূরত্ব। ছোটবেলা তো শীত বেশি ছিল, এখন তো শীত অনেকটা কম। আগে আমরা সোনের ঘরে ছিলাম, তখন তো সোনের ঘরে ঠান্ডাটা কম লাগতো। ছোট ছিলাম ওই সময় শীতটা ছিল, মনে করেন কুয়াশা পড়তো প্রচণ্ড। মনে করেন নানি বাড়িতে যেতাম বেড়াতে, পিঠা পোলিও খাইতাম। শীত রাজত্বে হীরা মুক্তার মতো শিশিরের আলপনা আলোকিত করে বরাবরই। আর কৃষকের যক্ষের ধন ধানের ডগাতেও দেখা মেলে অধিকারের আসনে বসা শিশির বিন্দু। এখানে অধিকারের কথা দৃঢ় স্বরে জানান দেয় পরিচিত অপরিচিত পঙ্খিরাজরা, হয়তো জীবনানন্দর মতো শঙ্খচিল বা শালিকের বেশে। আগে ধান কাটার সময় অনেক ধরনের পাখি আসতো, এখন যখন ফেঁচা পাখিটা একটু বেশি আসে, অন্যান্য পাখিটা একটু কম আসে। এই কার্তিক অগ্রহায়ণে নবান্নর দেশে সরল চরিত্ররা স্বপ্ন বুনে নতুন ধানের গন্ধ মেখে খুব ছোট্ট পরিসরে ধান কাটা যাদের জীবন জুড়ে মহা উৎসব, তাদের উচ্চারণে উঠে আসে চাওয়া না পাওয়ার কাব্য। এক একজন এক এক কাজে ব্যস্ত, বিভিন্ন প্রবাস দেশে চলে গেছে, এখন আর মানুষ কৃষি কাজে অভ্যস্ত না। পিঠাপুলির পায়েসের উদযাপনে সারা বছরের জীবিকাকে আগলে রাখার প্রচেষ্টায় কমতি থাকে না তাদের। অধিকারের সম্পদে ছন্দের তালে চলে ধান বানার ব্যস্ততা। কষ্ট করছে না, এটা ধানটা তুললে একটা শরীরে একটা শান্তি আয়, মনের একটা আবেগ আয়। কুয়াশা আর সূর্যের অবাধ ভালোবাসার লুকোচুরি খেলায় চলে জীবনের অবগাহন, বয়স আর জীবিকা ভেদে। আবহমান বাংলায় শীত রাজত্বের গল্পে নিয়মিত চর্চায় ছন্দপতন ঘটছে বইকি, তবু নবান্নকে সাথে নিয়ে লেখা হয়ে গেছে শীতের আমন্ত্রণপত্র। কুয়াশার দাপটে গায়ে চাদর জড়াতে কারোই মন্দ লাগে না। এই তো কিছুদিন আগেও অগ্রহায়ণের সাথে শীতের যে মিতালি ছিল, তাতে যেন কিছুটা ভাটা পড়েছে জলবায়ু পরিবর্তনে। শীতের যে চিরায়ত উপকরণগুলো, সেগুলো যেন অদৃশ্যের খাতায় নাম লেখাচ্ছে। তবু বাংলার গ্রামগঞ্জে এখনও দেখা মিলবে নবান্নের উচ্ছ্বাস আর শীতকে বরণ করে নেওয়ার আয়োজনের। ফারহানা নান্সি, যমুনা নিউজ, মানিকগঞ্জ।